দিনটা ভারী বিশ্রী, শীতের দিনে বাদলার মতো এত অস্বস্তিকর আর কিছু বোধহয় নাই। বৃষ্টি ঠিক যে পড়িতেছে তাহা নয়, কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ ও ম্লান পৃথিবী কেমন মৃতের মতো অসাড় হইয়া আছে। সোমেশ হঠাৎ আজ আসিয়া না পড়িলে কেমন করিয়া দুপুরটা কাটাইতাম বলিতে পারি না, কিন্তু সোমেশও আজ যেন কেমন হইয়া আসিয়াছে। এখানে দুজন চরিত্র পাবো, একজন হচ্ছে সোমেশ আর একজন শোভন, আরো অন্যান্যরা আছে, দুটো মূল চরিত্র সোমেশ শোভন। এখানে এই লাইনটা মার্ক করে রাখো, কিন্তু সোমেশ আজ যেন কেমন হইয়া আসিয়াছে। খবরের কাগজটা দু একবার উল্টাইয়া পাল্টাইয়া সোমেশের সামনে ফেলিয়া দিয়া বলিলাম, একটা আশ্চর্য ব্যাপার দেখেছো? এটা আন্ডারলাইন করে রাখো, একটা আশ্চর্য ব্যাপার দেখেছো। শুধু এইটুকু দিয়ে যদি প্রশ্ন করে কোন গল্পের অংশ। খবরের কাগজটা ড্যাশ উল্টাইয়া পাল্টাইয়া সোমেশের সামনে ফেলিয়া দিয়া বলিলাম, ড্যাশে দুই একবার, দু চারবার, দু তিনবার, এক দুবার। বুঝতে পারছো? এ ধরনের প্রশ্ন। সোমেশ বলছে কি? আশ্চর্য ব্যাপারের কথা যখন বক্তা বললেন, সোমেশ বলছে কি? বক্তা বলছেন, লেখক বলছেন, আজকের কাগজে একসঙ্গে সাতটা নিরুদ্দেশের বিজ্ঞাপন। আচ্ছা, খবরের কাগজ কবার উল্টে পাল্টেছে? দুই একবার। দুই একবার। দু একবার। নিরুদ্দেশের বিজ্ঞাপন কটা ছিল? সাতটা। নিউজ পেপারে দেখবে নিখোঁজের বিজ্ঞাপন থাকে না, এখন নিরুদ্দেশ কথাটা ইউজ হয় না, নিখোঁজ লেখা থাকে, সেটাই নিরুদ্দেশের বিজ্ঞাপন বলতে চাইছেন খবরের কাগজে। এটা শুনে নিয়ে সোমেশ কোনো কৌতূহলই প্রকাশ করিল না। সোমেশ কেন কৌতূহল প্রকাশ করিল না? কেনটা পরে আছে। যেমন বসিয়াছিল তেমনি উদাসীন ভাবে শুধু সিগারেটের ধোঁয়া ছাড়িতে লাগিল। নিস্তব্ধ ঘরের ভিতর ধোঁয়ার কুণ্ডলী শুধু ধীরে ধীরে পাক খাইতে খাইতে ঊর্ধ্বে উঠিতেছে। এগুলো মার্ক করে রেখো, পরে মনে করতে পারবে না কোন গল্পের অংশ। আর সমস্তই নিশ্চল স্তব্ধ, সমস্তই নিশ্চল স্তব্ধ, শুধু এইটুকু অংশ তুলে নিল, আর সমস্তই নিশ্চল স্তব্ধ। কিসের কথা বলেছে? সোমেশের ঘরের কথা, আরো দু চারটা চরিত্রের অপশন তুলে দিল। বাইরের অসারতা যেন আমাদের মনের উপর চাপিয়া ধরেছে। তাহলে প্রথম দিকে দেখো প্রকৃতির একটা বর্ণনা আছে, সেটা বুঝতে পারছো, এগুলো আমি ব্যাখ্যা করে সময় নষ্ট করতে চাইছি না। দ্বিতীয় অংশে সোমেশের ঘরের বর্ণনা আছে। প্রথম অংশে বাহ্যিক প্রকৃতির বর্ণনা ছিল বাইরের, এবং দ্বিতীয় অংশে ঘরের ভেতরের বর্ণনা আছে। লেখক বাইরে থেকে অভ্যন্তরে প্রবেশ করতে চাইছেন, এরপরে হয়তো চরিত্রের মনোজগতে প্রবেশ করবেন। এখানে মনের কথা আসছে, আসছেও। বুঝতে পারছো সিকোয়েন্সটা? নেহাত একটা কিছু করিয়া এই অস্বস্তিকর স্তব্ধতা ভাঙিবার প্রয়োজনেই আরম্ভ করিলাম। লেখক বলছেন, কি বললেন, যে এই যে স্তব্ধতা আছে, চারদিক চুপচাপ, সোমেশ সিগারেট খাচ্ছে, ঠিক আছে, ঘরের ভেতরে ধোঁয়া ঘুরে বেড়াচ্ছে, আর কিছু নেই। একটি কথা লেখক শুরু করলেন বলতে নিরুদ্দেশের, সেটাকে সোমেশ পাত্তা দিল না। বাইরের প্রকৃতি একরকম ছিল, বাইরের প্রকৃতির দিকে খেয়াল করো, সেখানে কিন্তু শব্দ ছিল, সেখানে আহ, সেখানেও অস্বস্তি ছিল। শীতের দিনে বাদল করে আছে, মেঘ করে আছে, আর আকাশ ম্লান আছে, আকাশের যেন মন ভার আছে। ঘরের প্রকৃতিও তেমন আছে। এই অস্বস্তিটা ভাঙার জন্য লেখক বলছেন, নিরুদ্দেশের এই বিজ্ঞাপনগুলো দেখলে আমার কিন্তু হাসি পায়। বক্তাকে এটা খেয়াল দেখো। অধিকাংশ ক্ষেত্রেই ব্যাপারটা কি হয় জানো তো, ছেলে হয়তো রাত করে থিয়েটার দেখে বাড়ি ফিরেছেন, এমন তিনি প্রায় ফিরে থাকেন আজকাল, এটা আন্ডারলাইন, এমন তিনি প্রায় ফিরে থাকেন আজকাল। কে বলেছেন, কেন বলেছেন, কার সম্পর্কে বলেছেন? খেতে বসবার সময় বাবা কয়েকদিন খোঁজ করেছেন, কোথায় গেলেন বাবু, তোমার গুণধর পুত্রটি। এটা ওই কোনো একটি ছেলের কথা হচ্ছে, তার বাবা বলেছে। কেন বলেছে? যে রাত্রিবেলায় থিয়েটার দেখতে চলে যায়, খেতে বসার সময় বাবা ছেলেকে দেখতে পায় না,
তো জিজ্ঞেস করছেন যে তো বাবু কোথায় গেছে, তোমার গুণধর পুত্রটা। এটা স্বাভাবিক কথোপকথন, অত্যন্ত স্বাভাবিক, এরকম হয়। বাবাদের এটা কমন বৈশিষ্ট্য। ছেলে যদি ভালো কিছু করে তো বলে ছেলে কার, দেখতে তো হবে। আর যদি খারাপ কিছু করে তো সব দোষ মায়ের, তোমার ছেলে বলে এরকম করেছে। না, ছেলেরাও কিছু কম যায় না। আমাদেরকে সবচেয়ে বেশি আদর যত্নে আগলে রেখেছে, মানুষ করেছে যে ব্যক্তি, সে মা আর বাবা। আর আমরা সবচেয়ে বেশি মিসবিহেভ যাদের সঙ্গে করি তারা মা বাবা। ছোটবেলায় 100 বার জিজ্ঞেস করেছি ওটা কি, বাবা 100 বার উত্তর দিয়েছে ওটা পাখি, ওটাকে কাক বলে। আবার পরের মুহূর্তে ওই পাখিটা এক ডাল থেকে আরেক ডালে গেছে, ওটা কি, ওটা কি, বিরক্ত কিন্তু হয়নি। ওই ছেলে একটু বড় হয়েছে, বাবা ভুলে গেছে যে মোবাইলে কেমন করে, এটা কোন একটা ফিচার্স কেমন করে করতে হয়, কেমন করে ইউটিউব অন করতে হয়। বলছে হ্যাঁ রে, তুই যে ইউটিউব অন করতে শিখিয়ে দিলি, তো ওটা কেমন করে করতে হয়। আমি বলছি, তোমাকে তো দেখালাম একটু আগে। বলে, একবার আর দেখিয়ে দে। এভাবে 2 বার 3 বার যখনই দেখাতে যায় তখন বলে আমি পারবো না, তুমি কিছুই বোঝো না নাকি, মূর্খ নাকি। কিন্তু কাক চেনানোর দিনে বাবা বিরক্ত হয়নি, ছেলে ইউটিউব শেখানোর দিনে বিরক্ত হয়ে যাচ্ছে। এটা কমন কথোপকথন। লুকোনো পুঁজি থেকে মা বিকেলের ছেলের পেরাপেরিতে কটা টাকা বার করে দিয়েছে। ছেলে খুব আবদার করছিল, মায়ের যে লুকানো পুঁজি থাকে সেখান থেকে কিছু টাকা দিয়েছেন। সুতরাং তিনি জেনে শুনে মিথ্যা আর বলতে পারেন না, চুপ করে থাকেন। কে চুপ করে থাকেন? মা। 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 কার? কার কথার উত্তরে? বাবার। কি জিজ্ঞেস করলেন বাবা, তোমার গুণধর পুত্র কোথায় গেছে? মা জানে কোথায় গেছে, থিয়েটার দেখতে গেছে। টাকা কোথায় পেয়েছে? মাই সাপ্লাই করেছে। বাবা বলে যান, এত রাত্রেও বাবুর আসবার সময় হলো না। আর বারে তো ফেল করে মাথা কিনেছেন, গতবার তো ফেল করেছে, এবারেও কি করে কৃতার্থ করবেন বুঝতেই পারছি। তো এবারেও যদি থিয়েটার দেখে বেড়াই, তখন থিয়েটার ছিল, তার পরবর্তীতে সিনেমা এসছে, এখন না জানি কি কি। পয়সাগুলো আমার খোলাম কুচি কিনা, পয়সাগুলো আমার খোলাম কুচি কিনা। খোলাম কুচি হচ্ছে, খোলাম কুচির মানে হলো মাটির হাঁড়ি কলসি যেগুলো হয় না, মাটির তৈরি, তার ভাঙা টুকরো। মাটির হাঁড়ি কলসির ভাঙা টুকরোকে খোলাম কুচি বলা হয়। এটা একটা প্রবাদের মতো। তো মাটি বা মাটির হাঁড়ি বা কলসির ভাঙা টুকরো কি কোনো কাজে লাগে? না। লাগে না। তো খোলাম কুচির মানে ধরো অপ্রয়োজনীয়, মূল্যহীন। বাবা বলছেন পয়সাগুলো আমার খোলাম কুচি কিনা, না পয়সাগুলো তো অপ্রয়োজনীয় জিনিস, মূল্যহীন জিনিস, যেমন খুশি উড়িয়ে দিলেই হয়। তাই নবাব পুত্তুর যা খুশি তাই করছেন। এগুলো আন্ডারলাইন করে রেখো। এই এমনি প্রেমেন্দ্র মিত্রের খুব বিজ্ঞ ব্যক্তি ছিলেন। তো এমনি ওর ছোট গল্প পড়তে গেলে এই ধরনের ইয়ে পাওয়া যায়, লাইন পাওয়া যায়। এই ছোট ছোট যদি কোটেশন কোট করে নিয়ে প্রশ্ন করে, বোঝা খুব কঠিন হবে যে কোথা থেকে নেওয়া। দূর করে দেব, এবার দূর করে দেব। কাকে দূর করে দেবেন? ছেলেকে। 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 এবং বক্তা বাবা। এই মৌখিক আস্ফালনেই হয়তো ব্যাপারটা শেষ হয়ে যেতে পারতো। কোন ব্যাপার? এই যে বকাঝকা করছেন ছেলেকে, মানে মায়ের সামনে ছেলেকে। মা এবং বাবার কথোপকথন ছেলেকে নিয়ে, যেটা সেটা। কিন্তু ঠিক সেই সময়ে গুণধর পুত্রের প্রবেশ ঘটে। এখন যদি ছেলেটা এখন না ঢুকতো তো বাবা থেমে যেত বকে। এখন এই সময় ছেলের প্রবেশ হয়ে গেল, বাবা ঝোঁকটা আর কাটিয়ে উঠতে পারেন না। এই যে এখন যে এত বকাঝকা করছিলেন, ছেলে আসা মাত্রই থেমে যাবেন, তো এটা তো ইগোতে লাগবে। তাহলে তো মা মনে মনে ভাববে যে ছেলেকে দেখে ভয় পেলো। বাবারও ইগোতে লাগছে যে আমি কি ওকে ভয় পাই নাকি। নিজের কাছে মান রাখার জন্য কিছু বলতে হয়, এরকম পরিস্থিতিতে নিজের মান সম্মান বজায় রাখার জন্য কিছু হলে বলতে হবে। এই দৃশ্যটা না, কল্পনা করতে পারছো তো চোখের সামনে চিত্র ফুটে উঠছে কিনা? এই দৃশ্যটাকে হাইলাইট করে রেখো, যে বাবা আর মা কথোপকথন করছিলেন, এমন সময় ছেলে চলে এলো। তো ছেলের নামেই বকাবকি চলছিল। এখন যদি ছেলেকে মুখের উপরে কিছু না বলা যায় তো বাবার ইগো হার্ট হচ্ছে।
মনস্তাত্ত্বিক কারণে বাবাকে বলতেই হবে কিছু একটা। এটাকে হাইলাইট করে রেখো, এই দৃশ্যটা পরে আবার আমরা একবার পাবো। আগুন বাড়ি পুড়িয়েও দেয়, বাড়ি আলোকিতও করে। যে প্রদীপ বাড়িতে আলো সৃষ্টি করে সেটাও আগুন, আর যা দিয়ে বাড়ি পুড়ে যায় সেটাও আগুন। দুটোর মধ্যে পার্থক্য কি আছে বলতো? একটা আলোকিত করে, একটা ধ্বংস করে। দুটোর মধ্যে কেবল মাত্রার পার্থক্য আছে। মাত্রা ভেদেই নির্ভর করবে আগুন আলোকিত করবে না ধ্বংস করবে, পুড়িয়ে দেবে। কতটা রাগ দেখানো উচিত ঠিক করতে না পেরে বলার মাত্রাটা একটু বেশি হয়ে পড়ে। কতটুকু বলা দরকার এটা সংবরণ করতে পারলেন না বাবা, একটু বেশি হয়ে গেল বলা। কাকে বললেন? ছেলেকে। 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 শেষ পর্যন্ত বাবা বলেন, এমন ছেলের আমার দরকার নেই, বেরিয়ে যা। এমন ছেলের আমার দরকার নেই, বেরিয়ে যা। যে সমস্ত ছেলেরা আছো, শোনা বাক্য বোধ হয় শুনেছো কখনো না কখনো। এমন ছেলের আমার দরকার নেই, বেরিয়ে যা। অভিমানী ছেলে আর কিছু না হোক, পিতৃদেবের এ আদেশ তৎক্ষণাৎ পালন করতে উদ্যত হয়। অভিমানী ছেলে আর কোনো কথা শুনে না। এতদিন যে বলছিল থিয়েটার দেখিস না, পড়াশোনা কর, ভালো রেজাল্ট কর, শুনেনি, কিন্তু এই একটা কথা শোনার জন্য উদ্যত হয়ে গেছে। মা কোন দিক সামাল দেবে, কোন দিক সামলাবেন বুঝতে না পেরে কাতর ভাবে শুধু বলেন, আহা, খাওয়া দাওয়ার সময় কেন এসব বলো তো, পরে বললেই তো হতো। মায়ের এই কথাটা মনে রেখো, আহা, খাওয়া দাওয়ার সময় কেন এসব বলো তো, পরে বললেই তো হতো। এটা মনে রেখো, পরে কাজে লাগবে। বাবা এবার মার উপর মার মুখী হয়ে ওঠেন। বাবা এবার মায়ের উপর রেগে গেছেন চরম। তোমার আস্কারাতেই তো উচ্ছন্নে গেছে, মাথাটি তো তুমিই খেয়েছো আদর দিয়ে। মা আঁচলে চোখ মোছেন। ছেলে বিশাল পৃথিবীতে নিরুদ্দেশ যাত্রায় বেরিয়ে পড়ে। ছেলে কি করলো? বাড়ি ছেড়ে, নিরুদ্দেশ নিরুদ্দেশ যাত্রায় বেরিয়ে গেলেন। বাড়ি ছেড়ে চলে গেল। এই তো। পরের দিন ভয়ানক কাণ্ড। মা সেই রাত থেকে দাঁতে কুটি কাটেননি। সে রাত থেকে মায়ের খাওয়া দাওয়া বন্ধ। খেতেই বসেছিলেন তখন এসব হয়ে গেল, তো খাওয়া ছেড়ে উঠে গেলেন মা। সে রাত থেকে খাওয়া বন্ধ। আজকের দিনও বিছানা থেকে উঠবেন মনে হয় না। পরের দিন সারাদিন বিছানা থেকে মা আর নামছেন না। বাবারও হয়তো রাত্রে ঘুম হয়নি, কিন্তু সে কথা প্রকাশ করবেন কোন মুখে? গৃহিণীকে ধমক দিয়ে বললেন, মিছিমিছি প্যান প্যান করো না, অমন ছেলে যাওয়াই ভালো। আন্ডারলাইন করে রেখো, এগুলো থেকে প্রশ্ন হতে পারে। মার কান্না আবার উচ্ছ্বসিত হয়ে ওঠে। এটা শুনে মায়ের কান্না একটু বেড়ে গেল। যা একটু চাপা ছিল, কাঁদছিলেন, আর সংবরণ করতে পারছেন না। বাবা এবার দাঁত খিচিয়ে বললেও নিজের মনের আশার কথাটাই বোধহয় জানান। তাও গেলে তো বাঁচতাম। এবেলায় দেখো সুরসুর করে ফিরে আসবে। এমন বিনি পয়সার হোটেল খানা পাবে কোথায়? কাকে বিনি পয়সার হোটেল বলা হয়েছে? বাবার বাড়িটাকে। বাবার বাবার বাড়ি। বাড়ি। মা এবার অশ্রুসিক্ত স্বরে বলেন, এই দারুণ শীতে কাল সারা রাত কোথায় রইলো কে জানে। কি করে বসে আমার তাই ভয়। এগুলো আন্ডারলাইন করে রেখো। বাবা বলছেন, হ্যাঁ ভয়। বাবা কথাটাকে ব্যঙ্গ করে উড়িয়ে দিতে চান। ছেলে, তোমার ছেলে কিছু করেনি গো, কিছু করেনি। দিব্যি আছে কোনো বন্ধুর বাড়ি, অসুবিধা হলেই এসে দেখা দেবে। আন্ডারলাইন করে রেখো, অসুবিধা হলেই এসে দেখা দেবে। কে দেখা দেবে এসে? ছেলে। 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 মার কান্না তবু থামে না। আন্ডারলাইন করে রেখো। কিরকম অভিমানী জানো তো? বাবাকে বলছেন, জানো তো কিরকম অভিমানী। বিরক্ত হতে বাবা বেরিয়ে যান। বিরক্ত হয়ে বাবা ওখান থেকে চলে যান। সন্ধ্যাবেলা অফিস থেকে ফিরে এসে দেখেন অবস্থা গুরুতর। ছেলে ফেরেনি। অবস্থা গুরুতর কেন? ছেলে ফেরেনি। আর কি হয়েছে? মা শয্যা থেকে আর উঠবেন না বলেই পণ করেছেন। মা বলেছে আর নামবো না বিছানাতে। না আর থাকতে দিলে না।
এ অশান্তির চেয়ে বনবাস ভালো। বক্তাকে বাবা। বাবা। বাবা বলে বাবা বেরিয়ে পড়েন এবং ওঠেন গিয়ে একেবারে খবরের কাগজের অফিসে। কোথায় গেলেন? খবরের কাগজের অফিসে। খবরের কাগজ অফিসের ব্যাপারটা বড় জটিল। কোন দিকে কি করতে হয় কিছু বোঝা যায় না। খানিক এদিক ওদিক বিমূঢ় ভাবে ঘুরে একদিকের একটা অফিস ঘরে ঢুকে পড়ে নিরীহ চেহারার এক ভদ্রলোককে বেছে নিয়ে সাহস করে জিজ্ঞাসা করেন, আপনাদের কাগজে এই এই একটা খবর বার করতে চাই। কে বলছেন? বাবা। বা- বাবা। বাবা। বলার জন্য কেমন লোক বেছে নিয়েছেন? নিরীহ চেহারার। চেহারাই যেও না, যাকে দেখতে নিরীহ লাগে ও নাও হতে পারে। নিরীহ চেহারার লোকটি হঠাৎ হঠাৎ মুখ তুলে ব্যঙ্গের স্বরে বলেন, খবর? কেন আমাদের খবরগুলো পছন্দ হচ্ছে না? আমরা কি এতদিন রামযাত্রা বার করছি? কেন আমাদের খবরগুলো পছন্দ হচ্ছে না? বক্তাকে। নিরীহ মানুষ। খবরের অফিসে নিরীহ চেহারার খবরের কাগজের কর্মী। বাবা তো ভেবেছিলেন যে এটা নিরীহ মানুষ আছে। বুঝতে পেরেছো? কথা তো ভয়ঙ্কর বেরোচ্ছে। সেটা দেখে নিয়ে বাবা একটু হতভম্ব হয়ে একবার অসহায় ভাবে চারিদিকে তাকান। এই নিরীহ মানুষটিকে সিলেক্ট করার আগে মাঝে পাশের একটা মানুষকে রিজেক্ট করেছিল, বেশ দেখতে গুরু গম্ভীর টাইপের ছিল বলে। তো পাশের যে ভদ্রলোকটি মুখ দেখে অত্যন্ত রূঢ় প্রকৃতির মনে হয়েছিল, তিনিই সহানুভূতির স্বরে বললেন, আহা কি করছো? ভদ্রলোক কি বলতে চান শোনোই না, বসুন আপনি। বাবা একটা চেয়ারে একটু অপ্রস্তুত ভাবে বসবার পর তিনি বলেন, কি খবর বলছিলেন? কে বললেন এটা? কি খবর বলছিলেন? যাকে প্রথমে ওই রুড়ো লোক মনে হচ্ছিল নিরীহ খবরের অফিসে। ব্যক্তিটি, হ্যাঁ, যাকে নিরীহ মনে হচ্ছে সেই ব্যক্তিটি। বাবা বললেন, আগে ঠিক খবর নয়, এই একটু বিজ্ঞাপন। এবার সেই ব্যক্তি, বিজ্ঞাপন? কিসের বিজ্ঞাপন? কতটা স্পেস দরকার? কপি এনেছেন? বাবা আরো বিমূঢ় ভাবে বলেন, আগে ঠিক বিজ্ঞাপন নয়, আমার ছেলে বাড়ি থেকে চলে গিয়েছে। তাকে আর কথা শেষ করতে হয় না। এটা আন্ডারলাইন করে রেখো। টেবিলের অপর দিক থেকে ভদ্রলোক বলেন, ও বুঝেছি, নিরুদ্দেশ। কি দেবেন? চেহারার বর্ণনা না ফিরে আসার অনুরোধ? বাবা যেন এতক্ষণে কুল পেয়ে বলেন, আজ্ঞে হ্যাঁ, ফিরে আসবার অনুরোধ। ওর মা বড় কাঁদাকাটি করছে। লোকটি বলছেন, বুঝেছি বুঝেছি, রাগারাগি করে গিয়েছে বুঝি। ভদ্রলোক একটা কাগজের প্যাড বাবার দিকে এগিয়ে দিয়ে বলেন, নিন লিখে দিন। বাবার মুখের বিপদগ্রস্ত ভাব অত্যন্ত স্পষ্ট এবং বললেন, লিখে? মানে লিখে দিতে হবে? ভদ্রলোক দয়া পরবশ হয়ে বললেন, আচ্ছা আমরা লিখে দেব, আপনি শুধু নাম টাম গুলো দিয়ে যান। পরিচয় ইত্যাদি দিয়ে যাবার সময় বাবা অনুরোধ করেন, একটু ভালো করে লিখে দিবেন। কি লেখার কথা বলেছেন? ছেলেটাকে ফিরে আসছে। ওই নিরুদ্দেশ সম্পর্কে যে ঘটনাটা লিখবে সেটা একটু ভালো করে। নিরুদ্দেশ বার্তা। ওর মা কাল থেকে জল গ্রহণ করেনি। লোকটি বলছেন, সে বলতে হবে না, এমন লিখে দেব যে পড়ে আপনার ছেলে কেঁদে ভাসিয়ে দেবে। আপনি নিশ্চিন্ত থাকুন। আশ্বস্ত হয়ে বাবা ঘরে ফেরেন। আন্ডারলাইন করে রেখো। বুঝতে পারছো কেন আশ্বস্ত হলেন? স্যার এই এই খবরের কথাগুলো কাগজে, তো সেই খবরের অফিসে নিরীহ লোকটাই বলছে। হ্যাঁ, এই সমস্ত কথোপকথন কিন্তু নিরীহ লোকটির। যে লোকটিকে রূঢ় প্রকৃতির মনে হচ্ছিল তার একটি বাক্য আছে শুধু, এইটুকু। ভদ্রলোক, আহা কি করছো? ভদ্রলোক কি বলতে চান? বসোই না, আপনি বসুন। এর বাদে তার আর কোনো ইয়ে নেই। আচ্ছা। আশ্বস্ত হয়ে বাবা ঘরে ফেরেন। আশ্বস্ততা কিসের? যে খবরের কাগজে যখন বিজ্ঞাপন দিয়েছি নিশ্চয়ই ছেলে পড়বে এবং ফিরে আসবে। কিন্তু অশ্রু সজল বিজ্ঞাপন বার হবার আগেই দেখেন ছেলে ঘরে এসে হাজির। বুঝতে পেরেছো? এক তো বিজ্ঞাপন দিতে টাকা গেল, তার উপর থেকে বিজ্ঞাপন দেখে যদি আসতো তবু হতো, তাই না? বাঙালি তো এই জাতি যে ফুল বডি চেক আপ করার পরে যদি কোনো দোষ না বেরায় তো আফসোস করে, বেকারের টেস্টের টাকা লস হলো।
অনুতপ্ত হয়ে সে এসেছে মনে করো না, সে বাড়িতে থাকতে আসেনি, শুধু একবার চলে যাবার আগে তার গোটা কত বই নিয়ে যেতে এসেছে। ছেলেটি কেন এসেছে? বই নিয়ে যেতে। বই নিয়ে এবং যেতে এসেছে। হ্যাঁ, এবং এই যে দুটো লাইন দেখছো, এই লাইনের বক্তাকে, বাবা। এই লাইনের বক্তাকে আশ্বস্ত হয়ে বাবা ঘরে ফেরেন। বাবা। বাবা নিজেই বলছেন আশ্বস্ত হয়ে বাবা ঘরে ফেরেন। না, লেখক এটা তো স্যার। কথক। লেখক যিনি বা বলছেন মানে কথক, হ্যাঁ এটা, হ্যাঁ, কথক, আখ্যা মানে হ্যাঁ এইখান, রূপকথার এইটুকুরও যে একটা বক্তা, হ্যাঁ এরও বক্তা লেখক বা কথক। হ্যাঁ, এই দুটো হুম, লাইনের এইখানে গুলিয়ে যাবে না, এটার বক্তা মা নয়। ঠিক আছে, এখান থেকে প্রশ্ন হতে পারে, না এটার না, বক্তা হ্যাঁ, কিন্তু মা নয়। কথক। এবার মার ক্রুদ্ধস্বর শোনা যায়। মা ক্রুদ্ধস্বরে রেগে গিয়ে বলছেন, কার প্রতি রাগ দেখাচ্ছেন? এতক্ষণ রাগ ছিল বাবার প্রতি, এবারে কিন্তু রাগ বাবার প্রতি নয়। মায়েরা সাধারণত এরকমই হয়, ছেলের প্রতি। ব্যালেন্স করতে ব্যস্ত থাকেন, সেটাই করছেন। ছেলে এসে বলেছে আমি কিন্তু থাকতে আসিনি, শুধু নিজের বই নিবো, চলে যাবো। তো মা তখন বলছে তা যাবি বই কি, অমনি কুলাঙ্গার তুই তো হয়েছিস, কোনো ছেলে যেন আর বকুনি খায় না, তুই একেবারে পীর হয়েছিস। পীর বোঝো তো? হ্যাঁ, ওই মুসলমান জ্ঞানী মানুষ, সম্প্রদায়ের একটা বুজুর্গ। সাধু দিছে। হ্যাঁ, হিন্দু ধর্মে যেমন ধর্মগুরু, পীর ইসলাম ধর্মেরও ধর্মগুরু, এবং যদিও সব ইসলাম ধর্মাবলম্বী মানুষ মানেন না, তো কিছু ব্যাপার ওই রকম। তো বিষয়টা কি হলো, সাধারণ মানুষ নয়, সাধারণ মানুষের চেয়ে একটু ঊর্ধ্বে, একটু উপরে। তো তাই এটাকে বলছেন তুই একে, জ্ঞানী বলা যাবে না। হ্যাঁ জ্ঞানী বলা যেতে পারে, হ্যাঁ। তো বলে তুই একেবারে পীর হয়েছিস, কাল সারা রাত দু চোখের পাতা এক করেননি তা জানিস? তুই জানিস তোর বাবা কাল সারা রাত দু চোখের পাতা এক করেনি? ভেবে ভেবে চেহারাটা আজ কি হয়েছে দেখে আয়, উনি তেজ করে চলে যাবেন। কার কথা বলছেন এটা? উনি তেজ করে চলে যাবেন, কার উদ্দেশ্যে কথা বলা? বাবার কথা ছেলের। বলছেন যে উনি করে চলে যাবেন। ও না না, না, হ্যাঁ, ছেলে ছেলে। ভুল বলছো, ছেলের ছেলের কথাই কথা বলছে, হ্যাঁ বলছো। হ্যাঁ, ভুল, এখানে গুলিয়ে যাবে না, উনিটা ব্যঙ্গাত্মক অর্থে বলা হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, যে মানে উনি তুই তেজ তো করে বিশাল বড় চলে যাবেন, পণ্ডিত হয়ে হ্যাঁ। গেছিস, হ্যাঁ। হুম। বাবা এবার ভেতরে ঢুকে মৃদু স্বরে বললেন, আচ্ছা, এই দৃশ্যের প্রথমে কি দেখেছো, কে রাগারাগি করছিলেন? বাবা। 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 কিন্তু শান্ত এখনই কে বাবা ছিলেন? শান্ত। শান্ত ছিলেন মা, বলছিলেন না আহা এসব বলার কি দরকার খাওয়ার সময়। হ্যাঁ স্যার। এখানে দেখো পাল্টে গেছে, শান্ত এখানে হয়ে মা গেছে। বকাবকি করছেন, বাবা শান্ত আছেন। বাবা ভেতরে ঢুকে মৃদু স্বরে বলছেন, শান্ত ভাবে বলছেন, আহ, আর বকাবকি কেন? বুঝতে পেরেছো? মা ধমক দিয়ে বলেন, ছেলে চলে যাওয়ার পরে বাবা মাকে ধমক দিয়েছিল, প্যানপ্যারানি করো না তো। এবারে মা ধমক দিয়ে বলছেন, মা ধমক দিয়ে বলেন তুমি থামো, অত আদর ভালো না, অত আদর ভালো নয়, মনে পড়ছে তোমার আদরেই বিগড়েছে। হ্যাঁ। হ্যাঁ স্যার। এখানে মা বলছেন অত আদর ভালো নয়, এ দুটো বাক্য এখানে আমি আন্ডারলাইন করেছিলাম। কোথায় গেল ওই লাইনটা? হুম, তোমার আস্কারাতেই উচ্ছন্নে গেছে। ঠিক আছে, তোমার আস্কারাতেই, এটার বক্তা কে? বাবা। বাবা। আর এখানে দেখো, অত আদর ভালো নয়, বক্তা কে? মা। 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 গুলিয়ে যাবে না? বলছেন তুমি থামো, অত আদর ভালো নয়, একটু বকুনি খেয়েছেন বলে বাড়ি ছেড়ে চলে যাবে, এত বড় আস্পর্ধা। কথক বলছেন, আচ্ছা এই গল্পগুলো কাকে শোনানো হচ্ছে?
সোমেশ। সোমেশকে। কথক বলছেন অধিকাংশ নিরুদ্দেশের বিজ্ঞাপনের ইতিহাস এই, অধিকাংশ নিরুদ্দেশের বিজ্ঞাপনের ইতিহাস এটাই। সোমেশের সিগারেটটা তখন শেষ হইয়াছে। এতক্ষণ ধরিয়া আমার কথা সে মোটেই শুনিয়াছে বলিয়া মনে হয় না। একবার একটু নড়িয়া বসিতেও তাহাকে দেখা যায় নাই। কাকে নড়ে বসতে দেখা যায়নি? সোমেশকে। সোমেশকে। একটু বিরক্ত স্বরেই বলিলাম, কি হয়েছে তোমার বলো তো? মিছিমিছি আমি একলা বকে মরছি। বক্তাকে? কথক। কথক। এখন পর্যন্ত যা জানি। সে কথার কোনো উত্তর না দিয়া সোমেশ হঠাৎ ছড়ানো পা গুটাইয়া লইয়া সোজা হইয়া বসিয়া সিগারেটের অবশিষ্টটুকু ফেলিয়া দিল। তারপর বলিল, কি বলল? তুমি জানো না, এই বিজ্ঞাপনের পেছনে অনেক সত্যকার ট্র্যাজেডি থাকে। ট্র্যাজেডি বলছো? হ্যাঁ স্যার, দুঃখ। ট্র্যাজেডি, যে নাটক, ট্র্যাজেডি শব্দটা নাটক থেকে এসেছে। যে নাটকে অনেক কষ্ট থাকে, দুঃখ থাকে, ওই ধরনের নাটককে ট্র্যাজেডি বলে। তো অনেক বিজ্ঞাপনের পেছনে অনেক সত্যকার ট্র্যাজেডি থাকে। কথক বলছেন তা থাকে, যে তা থাকে যে আমি অস্বীকার করছি না। কখনো কখনো সত্যি যে যায় সে আর ফেরে না। সোমেশ একটু হাসিয়া বলিল, না তা বলছি না, ফিরে আসারই ভয়ানক একটা ট্র্যাজেডির কথা আমি জানি। আমি উৎসুক ভাবে তাহার দিকে চাইয়া বলিলাম, তার মানে? শোনো বলছি। বক্তাকে? সোমেশ। 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 বাহিরে এতক্ষণে বৃষ্টি আবার আরম্ভ হইয়াছে। এই গল্পের শুরুতে বহিঃপ্রকৃতির অবস্থা কেমন ছিল? মেঘাচ্ছন্ন, বৃষ্টির শব্দ টব্দ ছিল। তখন বৃষ্টি হচ্ছিল না হচ্ছিল না? হচ্ছিল না। বৃষ্টি। হচ্ছিল। হচ্ছিল না হচ্ছিল না, বলো। বৃষ্টি এরকম যে হওয়ার সম্ভাবনা ছিল, হয়নি। বৃষ্টি হচ্ছিল না। সম্ভাবনা ছিল না, হয়নি। স্যার হচ্ছিল না, ওই লাইনটা আছে না, বৃষ্টি ঠিক যে পড়িতেছে বৃষ্টি তাহা যে নয়। ঠিক পড়িতেছে তাহা নয়। ঠিক আছে, বেশ। এবার যেখানে ছিলাম সেখানে চলো। বাহিরে এতক্ষণে বৃষ্টি আবার আরম্ভ হইয়াছে। আবার কেন বললেন? আগে স্যার হয়েছিল একবার। আগে এটা হচ্ছিল, আগে হয়েছে। বন্ধরে আবার কথা। হুম। যখন গল্প যেখানে প্রারম্ভ হচ্ছে সেখানে বৃষ্টি হচ্ছিল না, বা বৃষ্টির মতো বৃষ্টি হচ্ছিল না, এগুলো মনে রেখো, এখান থেকে প্রশ্ন হতে পারে। কাঁচের সার্সির ভিতর দিয়া বাহিরের রাস্তাঘাট ঝাপসা অবাস্তব দেখাইতেছে। বৃষ্টি হলে যেমন হয়, কাঁচের যদি দরজা থাকে তো অস্পষ্ট হয়ে যায় না, তেমনই লাগছে। মনে হইতেছে আমরা যেন সমস্ত পৃথিবী হইতে বিচ্ছিন্ন হইয়া গিয়াছি। এটা আন্ডারলাইন করে রেখো। কার? এটার বক্তাকে? সোমেশ। না, লেখক। কথক। কথক। পুরনো খবরের কাগজের ফাইল যদি উল্টে দেখো। কে বলছেন এবার? সোমেশ। সোমেশ। পুরনো খবরের কাগজের ফাইল যদি উল্টে দেখো তাহলে দেখতে পাবে বহু বছর আগে এখানকার একটি প্রধান সংবাদপত্রের পাতায় দিনের পর দিন একটি বিজ্ঞাপন বেরিয়েছে। সে বিজ্ঞাপন নয়, সম্পূর্ণ একটি ইতিহাস। কি বিজ্ঞাপন? দিনের পর দিন ধারাবাহিকভাবে পড়ে গেলে সম্পূর্ণ একটি কাহিনী জানা যায়। মনে হয় ছাপার লেখায় সত্যি যেন কান পাতলে কাতর আর্তনাদ শোনা যাবে। সে বিজ্ঞাপন অবশ্য নিরুদ্দেশের। প্রথমে দেখা যায় মায়ের কাতর অনুরোধ ছেলের প্রতি ফিরে আসবার জন্য। মনে রেখো, প্রথমে মায়ের কাতর অনুরোধ ছেলের প্রতি ফিরে আসবার জন্য। অস্পষ্ট আড়ষ্ট ভাষা, কিন্তু তার ভিতর দিয়ে কি ব্যাকুলতা যে প্রকাশ পেয়েছে তা না পড়লে বোঝা যায় না। ধীরে ধীরে মায়ের কাতর অনুরোধ হতাশ দীর্ঘশ্বাসের মতো খবরের কাগজের পাতায় যেন মিলিয়ে যেতেও দেখা গেল। তাহলে এই নিরুদ্দেশের বিজ্ঞাপনটা কিসের? একটি ছেলে চলে গেছে, তাই না? আর মা
কাতর অনুরোধ করছেন ফিরে আসার জন্য। এটাই প্রথম ধাপ, তাই তো? হ্যাঁ। সেই অনুরোধের ভাষা অস্পষ্ট, আড়ষ্ট, তার ভেতরে ব্যাকুলতা আছে। তারপরে কি হলো, ধীরে ধীরে মায়ের কাতর অনুরোধ হতাশ দীর্ঘশ্বাসের মতো খবরের কাগজের পাতায় যেন মিলিয়ে যেতেও দেখা গেল। ধীরে ধীরে দেখা গেল মা আর অনুরোধ করছেন না, মায়ের অনুরোধ আর বেরোচ্ছে না। এবার কি আসলো? তারপর শোনা গেল পিতার গম্ভীর স্বর, একটু যেন কম্পিত, তবু ধীর শান্ত। মায়ের কেমন ছিল? আড়ষ্ট, ব্যাকুলতা ছিল সেই আবেদনে, কাতর অনুরোধ ছিল মায়ের। পিতার কেমন? গম্ভীর স্বর, কম্পিত তবু ধীর শান্ত। কি লেখা? শোভন ফিরে এসো। তাহলে এই আগের বিজ্ঞাপনে যে ছেলেটি চলে গিয়েছিল তার নাম কি ছিল? বলো। নামটা তো বুঝতে পারছি না। স্যার আগের থেকে নাম উল্লেখ নেই। নাম উল্লেখ নেই। এই বিজ্ঞাপনে যে ছেলেটি চলে গেছে তার নাম কি? শোভন। শোভন। শোভন ফিরে এসো, বক্তাকে? বাবা। শোভনের বাবা। তোমার মা শয্যাগত, তোমার মা বিছানা ধরে নিয়েছে, শয্যাশায়ী। তাহলে বুঝতে পারছো মায়ের কেন আবেদন আসা বন্ধ হয়ে গেছিল? তোমার কি এতটুকু কর্তব্যবোধ নেই? এগুলো আন্ডারলাইন করে রেখো। তোমার কি এতটুকু কর্তব্যবোধ নেই? বিজ্ঞাপন তারপরেও কিন্তু থামলো না। পিতার স্বর ভারী হয়ে আসছে, যেন মনে হয় যেন গলাটা ধরা। শোভন, এখন না এলে তোমার মাকে আর দেখতে পাবে না। প্রথমটাতে গাম্ভীর্য ছিল, ধীর ছিল, শান্ত ছিল। শোভন ফিরে এসো, তোমার মা শয্যাগত। তোমার কি এতটুকু কর্তব্য বোধ নেই? একটু রাগ ছিল, শাসন ছিল। পরেরটাতে অনুরোধ আছে, শোভন এখন না এলে তোমার মাকে আর দেখতে পাবে না। কিন্তু শোভনের হৃদয় বুঝিয়েতে গলল না। দেখা গেল বিজ্ঞাপন সমানভাবে চলেছে, শুধু পিতার নিজেকে সামলানোর আর ক্ষমতা নাই। এবার তার স্বরে কাতরতা, শুধু কাতরতা, একান্ত দুর্বলতা। প্রথমে ছিল গম্ভীর স্বর, কম্পিত, ধীর ও শান্ত। তারপরে স্বর ভারী হয়েছে, তারপরে এসছে কাতরতা, শুধু কাতরতা, একান্ত দুর্বলতা। কি লিখছেন? শোভন, জানো না আমাদের কেমন করে দিন যাচ্ছে, এসো আর আমাদের দুঃখ দিও না। বিজ্ঞাপন ক্রমশ হতাশ, হাহাকার হয়ে উঠল। আন্ডারলাইন করো। বিজ্ঞাপন ক্রমশ হতাশ, হাহাকার হয়ে উঠল। বিজ্ঞাপন হতাশ হয়ে গেছে, বিজ্ঞাপনের ভাষা হাহাকারে ভরে গেছে। তারপর একেবারে গেল বদলে। আর শোভনকে উদ্দেশ্য করে কিছু লেখা নেই, সাধারণ একটি বিজ্ঞপ্তি মাত্র। কি বিজ্ঞপ্তি? এই চেহারার, এই ধরনের, এই চেহারার, এই বয়সের একটি ছেলে, আজ তার আজ 1 বৎসর তার সন্ধান নেই, সন্ধান দিতে পারলে পুরস্কার পাওয়া যাবে। আর শোভনের উদ্দেশ্যে কোনো কথা না, কেবল বিজ্ঞপ্তি। এটা আন্ডারলাইন করে রেখে। পুরস্কারের পরিমাণ ক্রমশই বাড়তে লাগলো খবরের কাগজের পাতায়। দুহারা ছিপছিপে একটি বছর 16-17 ছেলে। শোভনের বয়স কত? 16-17। পরিচয় চিহ্ন ঘাড়ের দিকে, ডান কানের কাছে একটি বড় জরুল। পরিচয় চিহ্ন ঘাড়ের দিকে, ডান কানের কাছে একটি বড় জরুল। জরুল বোঝো তো? হ্যাঁ স্যার, একটা দাগ। ইংরেজিতে বলে বার্থ মার্ক, জন্ম থেকেই যে দাগ শরীরে থাকে। জীবিত না মৃত? শেষের বিজ্ঞাপনের ভাষা দেখো, জীবিত না মৃত, এটুকু যদি কেউ সন্ধান দিতে পারে তাহলেও পুরস্কার পাওয়া যাবে। সন্ধান দিতে পারলে পুরস্কার, সেই পুরস্কার ক্রমে বাড়লো।
শেষে বলছে বেঁচে আছে না মরে গেছে, এটুকুও যদি কেউ বলতে পারে তবু পুরস্কার দেবে। আশঙ্কা করছেন যে মরেও যেতে পারে, তবু জেনে নিব তো, কষ্টের একটা সীমা তো থাকবে, দোদুল্যমান কষ্ট তো হবে না। কোথাও কেটে গেছে, হাত কেটেছে, শরীরের কোনো জায়গা কেটে গেছে, একটু বেশি কেটেছে, কষ্ট হবে না হবে না? অবশ্যই। আর ওই কাটা শরীর নিয়ে কেউ যদি দোলনাতে বসিয়ে দোল খাওয়ায়, অসুবিধাই অনুভব হবে। তো স্বাভাবিকের কষ্ট সহ্য করে নেব, দোদুল্যমান কষ্ট সহ্য করতে পারবো না। আর শোভনের বাবার এই একই অবস্থা। সোমেশ চুপ করলো খানিকক্ষণের জন্য। আচ্ছা, এই গল্পটা কে শোনাচ্ছেন? এখন শোনাচ্ছে সমীর। কত সোমেশ। হ্যাঁ, সোমেশ শোনাচ্ছে। ও বলতে বলতে চুপ করলো। জলের আচ্ছা ছাতে সার্সির কাঁচ একেবারে ঝাপসা হইয়া গিয়াছে। জানলার যে কাঁচ, জলের ছিটে ফোঁটা এসে কাঁচটাকে একেবারে ঝাপসা করে দিয়েছে। আচ্ছা, হঠাৎ লেখক এটা কেন বলছেন যে জলের কাঁচে, জলের ছিটে, উম, ছিটে ফোঁটায় এসে সার্সির কাঁচকে ঝাপসা করে দিয়েছে? শুধু কি সার্সির কাঁচকে, নাকি শ্রোতার চোখকেও? চোখের জলকেও এখানে বোঝানো হয়েছে মনে হয়। চোখের জল। ঝাপসা, ঝাপসা শুধু কাঁচ হয়েছে, নাকি মনও হয়েছে শ্রোতার? হৃদয়ের যে ব্যথা ব্যক্তি, এবং চোখের জল। যে ব্যক্তি মনে মনে ভাবতেন যে নিরুদ্দেশ বার্তায় নিছক একটা পরিবারের মা বাবা ছেলের খুনসুটি থাকে, তাই না? নিরুদ্দেশ বার্তা প্রকাশিত হওয়ার আগেই ছেলে বাড়ি ফিরে চলে আসে, এমন ধারণা যার ছিল, সে দেখছেন একটি নিরুদ্দেশ বার্তার পেছনে কত হাহাকার থাকে, কত যন্ত্রণা থাকে। যখন এই ধরনের অপ্রত্যাশিত সত্য উদ্ঘাটিত হয়, তখন চেনা পৃথিবীটাও খুব অচেনা মনে হয়। মানুষ আত্মগোপন করতে চায়, লুকিয়ে যেতে চায়। তখন মনে হয় আমি তো এই পৃথিবীটাকে চিনি না। তখন মনে হয় এই বিশাল পৃথিবী যা পুরোটা অচেনা, এখানে আমি আমার অস্তিত্ব কেমন করে বাঁচিয়ে রাখবো? তখন মানুষ ঘরের কোণ খোঁজে, তখন মানুষ বিছানার কোণ খোঁজে, তখন কম্বল খোঁজে। কথকের সাথেও তাই হয়েছে। ঘরের ভিতর ঠান্ডায় মনে হইতেছে একটা কম্বল টম্বল জড়াইতে পারিলে ভালো হয়। সোমেশ চুপ। তারপরে সোমেশ বলছেন, বলিলাম এত গেল, এ তো গেল বিজ্ঞাপনের উপাখ্যা, আসল ব্যাপারের কিছু জানো নাকি? কথক জিজ্ঞেস করছেন কাকে? সোমেশকে। যে তুমি যেটুকু বললে সেটা তো বিজ্ঞাপনের গল্প, এর ভেতরের কাহিনী কিছু জানো, সত্যি কি হয়েছিল? সোমেশ বলছে, জানি, শোভনকে আমি জানতাম। সে যে কোনো ভয়ঙ্কর অভিমানের বশে বাড়ি ছেড়ে এসেছিল তা মনে করো না। বাড়ি ছাড়াটাই তার কাছে একান্ত সহজ। আন্ডারলাইন করে রেখো। সুতোটা যা হোক কিছু হলেই হলো, কিছু ঘটনা ঘটেছে দিয়ে শোভন বাড়ি থেকে পালিয়েছে এটা ভেবো না। ও পালাতোই বাড়ি থেকে, বাড়ি থেকে যেতই, ওই জন্য যে কোনো একটা ঘটনা খুঁজে বেড়াচ্ছিল। পৃথিবীতে দুটো একটা লোক আছে, জন্ম থেকেই একেবারে নির্লিপ্ত মন। বুঝতে পারছো নির্লিপ্ত মন মানে? একটা, উদাসীন কোনো কিছু, মানে উদাসীন টাইপ। একজন নির্লিপ্ত মনের মানুষ বাজারে বসে আছে, যে ওকে এসে বলছে, "এই তুই বাজারে বসে আছিস, তোর বাড়িতে আগুন লেগে গেছে। তুই বাজারে বসে আছিস, ওইদিকে তোদের ওইদিকে আগুন লেগে গেছে।" বললো, তাতে আমার কি? বলে, আরে যে আগুন লেগেছে ওটাতে তোর বাড়িও পুড়ছে। বলে, তাতে তোর কি? কিছু মানুষ থাকে নির্লিপ্ত, যাই হোক, ওর কিছু যায় আসে না। তারা ঠিক কঠিন হৃদয় নয়, তাদের হার্ট অনেক
শক্ত নয়, তারা কঠিন হৃদয়ের নয়, বরং বলা যেতে পারে তাদের মন তৈলাক্ত। পিচ্ছিল বলে তারা কোথাও ধরা পড়ে না, কিছুতেই তাদের মনে দাগ দিতে পারে, কিছুই তাদের মনে দাগ দিতে পারে না। শুনলে আশ্চর্য হবে, খবরের কাগজের বিজ্ঞাপনের সংবাদ জানলেও সেগুলো সে অনুসরণই করেনি। এমন না যে শোভন দেখেনি পড়েনি, জেনেছে, পাত্তাই দেয়নি। কোনোদিন চোখে পড়েছিল হয়তো, তারপর অনায়াসে সেগুলো সে গেছিল ভুলে। বাড়ির বাইরে যে সমস্ত দুঃখ অসুবিধায় অন্য কেউ হলে হয়রান হয়ে পড়তো, তার ভেতরেই সে পেয়েছে মুক্তির স্বাদ। অন্য কেউ যাই ভাবুক, সে নিজেকে একটি ছোট সংসারের আদরের ছেলে হিসেবে শুধু ভাবতে পারেনি। কিন্তু বিজ্ঞাপন যেদিন হঠাৎ বন্ধ হয়ে গেল, সেদিন কেন বলা যায় না তার উদাসীন মনও বিচলিত হয়ে উঠল। কার উদাসীন মন বিচলিত হয়েছে? শোভনের। 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 কবে হয়েছে? যেদিন বিজ্ঞাপন বন্ধ হয়ে গেছে। বিজ্ঞাপন বন্ধ হয়েছিল একটু অসাধারণ ভাবে, ক্লান্ত ভাবে চলতে চলতে একদিন হঠাৎ তা থেমে যায়নি। হঠাৎ যেন একটা ভয়ঙ্কর দুর্ঘটনায় সংবাদপত্রের পাতা স্তব্ধ হয়ে গেল। আন্ডারলাইন করে রেখো। শোভনের চেহারার বর্ণনার বদলে হঠাৎ একদিন দেখা গেল, এতদিন লাস্ট বিজ্ঞাপন কি আসছিল? শোভনের চেহারার বর্ণনার বলছিল বেঁচে আছে না মরে গেছে সেটা জানালেও পুরস্কার। শেষে দেখা গেল, শোভন, তোমার মার সঙ্গে আর তোমার বুঝি দেখা হলো না? তিনি শুধু তোমারই নাম করেছেন এখনো, তোমারই নাম করছেন এখনো। এটা শেষ বিজ্ঞাপন। তারপর আর কোনো বিজ্ঞাপন দেখা গেল না। প্রায় 2 বৎসর কেটে গেছে। শোভন একদিন হঠাৎ গিয়ে হাজির তার দেশে। একটা ব্যাপারে শোভনের প্রকৃতির খানিকটা পরিচয় পাবে, সে কথাটা আগে বলিনি। শোভন সাধারণ মধ্যবিত্ত ঘরের ছেলে নয়। সম্পন্ন বললেও তাদের ঠিক বর্ণনা করা হয় না। তাদের প্রাচীন জমিদারি অনেক দুর্দিনের ভেতর দিয়ে এসেও তখনও তেমন ক্ষয় পায়নি। শোভনই তার একমাত্র উত্তরাধিকারী। শোভন জমিদার বংশের ছেলে। তাহলে কত বছর পরে শোভন ফিরে গেছে? 2 বছর। 2 বছর পরে। শোভন জমিদার বংশের ছেলে, এবং তাদের জমিদারিত্ব, সেই সময় তো সবার জমিদারিত্ব চলে যাচ্ছিল, সবার চলে যাচ্ছিল। জমিদার পরিবারগুলোর অসহায় অবস্থা, মানে এটা আমার চেয়ে ভালো কেউ জানবে না, কারণ আমার পরিবারও মানে আমার দাদুও জমিদার ছিলেন। তো দুর্বিষহ অবস্থা হয়েছিল জমিদারি চলে যাওয়ার পরে, প্রায় সমস্ত। খুব কম জমিদার ছিলেন যারা নিজেদের সম্পত্তিকে ধরে রাখতে পেরেছিলেন, আগলে রাখতে পেরেছিলেন। বিভিন্ন ভেস্ট ল্যান্ডের আইন আসা, আরো বিভিন্ন বিষয় ছিল সেই সময়। শোভনদের এটা কোন পরিবার সময়ের তেমন। কথা বলতেছেন? ওই মানে সম্পত্তি চলে যাওয়া বা কিছু, এটা এটা কোনখানটা বলতেছে? যে সময় ইংরেজরা এলেন, হ্যাঁ, ইংরেজরা এসে নতুন ল্যান্ড অ্যাক্ট নিয়ে আসলেন, এবং জমিদারি প্রথার বিলুপ্ত হলো। জমিদারি প্রথা বিলুপ্ত হয়ে সেই সময় প্রশাসনিক সমস্ত ব্যবস্থা, সেই ইংরেজদের নিয়ম অনুযায়ী জমিদারিকে করে নেওয়া, মানে জমিগুলোকে রেকর্ড করা। তার পরবর্তীকালে ভারত স্বাধীন হলো। সেই ভারত স্বাধীনের সদ্য পরে যখন সরকার গঠন হলো, তখন ওই নিয়ম কানুন গুলো হতে লাগলো যে একজন মানুষের নামে একটি নির্দিষ্ট সংখ্যকই জমি থাকবে, তার বেশি থাকবে না। এই জমিদার গুলো তখন তো মানে সবই তো আমার, এরকম ধারণা ছিল। এরা আইন কানুন মেনে নিতে চায়নি। জমিদারের সন্তানরা পড়াশোনা করতে চায়নি ওই সময়। আমার বাবারই তো সবকিছু, আমি কেন করবো? তুলনামূলক ওই গ্রামের বা ওই জমিদারিতে থাকা অন্য মানুষগুলো পড়াশোনা করেছিল। তো তারা এগিয়ে গেল, তারা কেরানিকের চাকরি পেলো। পড়াশোনাটাকে ওই সময় ভালো চোখে দেখতো না, ইংরেজরা তৈরিও করেছিল ক্লার্কের জন্য। তো তারা এগিয়ে গেল, তারা এবার বিভিন্ন ছল চাতুরি করলো, অনেকের জমি ভেস্ট হয়ে গেল, এই করে জমিদারি গুলো সবার চলে গেছিল। আচ্ছা স্যার।
কিছু জমিদার ছিলেন যারা নিজেদের সম্পত্তি বাঁচিয়ে রাখতে পেরেছিলেন। এখনো কৃষ্ণনগরের জমিদার শুনছো না, সেই জমিদার পরিবারের কাহিনী, বা এটা সমগ্র ভারতবর্ষ জুড়েই আহ, আ- আহ, আমাদের যে ইয়ং নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, তার যে পরিবার সেটাও জমিদার পরিবার। তো কেউ কেউ কিছু কিছু সম্পত্তি বাঁচিয়ে রাখতে পেরেছেন। এই কাহিনীতে শোভনের পরিবারও তাই করতে পেরেছে, যে অনেক দুর্দিনের ভেতর দিয়ে প্রাচীন জমিদারি গেছে, কিন্তু তবু সম্পত্তি বাঁচিয়ে রাখতে পেরেছে। কেমন? সাধারণ মধ্যবিত্ত নয় শোভনরা, সম্পন্ন বললেও, মানে সাধারণ মধ্যবিত্ত থেকে উঁচু সম্পন্ন বললেও ঠিক বর্ণনা হবে না, যথেষ্ট সম্পত্তি আছে। সেটাকেও ত্যাগ করে, কেমন নির্লিপ্ততা থাকলে এরকম করা যায়, মোহহীন ব্যক্তিত্ব থাকলে এরকম করা যায়, সেটাকেও ত্যাগ করে শোভন গেছে। সোমেশ একটু থামতেই আমি বললাম, যাক, শেষটুকু আর না বললেও চলবে, বুঝতে পেরেছি। সোমেশ একটু হাসিয়া কোনো উত্তর না দিয়া বলিয়া চলিল, 2 বছর স্বাধীন জীবনের দুঃখ কষ্ট গায়ে না মাখলেও তার ছাপ শোভনের উপর তখন পড়েছে। 2 বছরে সে অনেক পরিবর্তিত হয়েছে, কিন্তু তাই বলে তাদের কর্মচারীরা তাকে চিনতে পারবে না এই এতটা আশঙ্কা করেনি। সোমেশ শোভনদের বাড়ির যে কর্মচারী তারা আর চিনতে পারছে না শোভনকে। শোভন দেশে পৌঁছে সোজাসুজি তাদের বাড়ি ঢুকছিল, প্রথমে তাকে বাধা দিলেন তাদের পুরনো নায়েব মশাই, জমিদারের যিনি হিসেব রাখতেন, তিনি বাধা দিলেন। কাকে চান? শোভন হেসে বললে, কাউকে না, বাড়িতে যেতে চান। এটা আন্ডারলাইন করে রেখো। নায়েব মশাই তার দিকে খানিক তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে তারপর একটু স্মিত হাসতে বললেন, ও, কিন্তু এত তাড়াতাড়ি কেন? আসুন, বারবাড়িতে একটু বিশ্রাম করুন। বারবাড়ি গেস্ট রুম। আমাদের বাড়িতে গেস্ট রুম হয়, তো তখন তো জমিদার পরিবার থাকতো না, তো গেস্টদের হাউসই হতো একটা আলাদা, তো সেইটাকে বারবাড়ি বলা হয়। যেটাকে তো আগে বৈঠকখানার মতো বলা হতো। না না, বৈঠকখানা বাড়িরই অংশ, বাড়ির বাইরের অংশ। বারবাড়ি হচ্ছে যে মূল যে জমিদারের বাড়ি বা মহল, তার একটু দূরে, বা সেটা লাগোয়াও হতে পারে, সম্পূর্ণ একটা বাড়ির মতোই অংশ, আরেকটা বাড়ি বলতে পারো, সেটা গেস্টদের জন্য তৈরি করে রাখা হতো, সেইটাকে বারবাড়ি বলা হয়। আচ্ছা। ও, ঠিক আছে। এটা নায়েব মশাই ব্যঙ্গ করে বলছেন। শোভন অবাক হয়ে বললে, সে কি, কি হয়েছে নায়েব মশাই? নায়েব মশাই বলছেন, না না, কি হয়নি কিছু। আন্ডারলাইন করে রেখো, বক্তাকে, না না হয়নি কিছু। নায়েব নায়েব মশাই। মশাই। ঠিক। শোভন প্রশ্ন করছে, মা ভালো আছেন? শোভনের প্রশ্নে এবার সত্যি ব্যাকুলতা ছিল। এতদিন মা বলেছিল, বাবা বলেছিল সংবাদপত্রে, ফিরে এসো, না হলে দেখা হবে না। আর যখন সত্যি ফিরে এসছে, তখন আর ধৈর্য ধরছে না, তখন ব্যাকুল হয়ে প্রশ্ন করছে, মা ভালো আছেন? আমরা আসলে সঠিক সময়ে সঠিক জিনিসটাকে অনেক সময় আঁকড়ে ধরি না, এই ভুল সময়ে ওই জিনিসটার জন্য ব্যাকুল হয়ে উঠি। নায়েব মশাই তেমনি অদ্ভুত হাসি হেসে বললেন, ভালো আছেন বই কি, আসুন, আসুন আমার সঙ্গে। এটা আন্ডারলাইন করে রেখো। শোভন তবু বললে, কিন্তু ভেতরে গেলেই তো হয়, মা যদি ভালোই আছে তাহলে অন্দর মহলেই হবে, ভেতরে গেলেই হলো। নায়েব মশাই যেন একটু কঠিন স্বরে বললেন, না হয় না, আপনি আমার সঙ্গে আসুন। শোভন রীতিমতো বিমূঢ় অবস্থায় আবার নায়েব মশাইকে অনুসরণ করে বাড়িতে গিয়ে উঠল। 2 বছরে সেখানে কিছু কিছু পরিবর্তন হয়েছে। পুরনো সরকার তাদের নেই, নতুন দুটি লোক সেখানে বসে খাতা লিখছে। পুরনো সরকার, সরকার এই অর্থে যারা জমিদারি দেখাশোনা করতো, সেই পুরো সিস্টেম পরিচালনা করতো, তাদেরকে সরকার বলতো। আর যারা দেশ বা রাজ্য চালায় তাদেরকে সরকার বলে। এই সরকার শব্দটা জমিদারের ওই যে সিস্টেম সেখান থেকেই এসেছে। তো বলছে পুরনো সরকার তাদের নেই, নতুন দুটি লোক সেখানে বসে খাতা লিখছে। তার পরিচিত বৃদ্ধ খাজানজি মশাইকে দেখে সে যেন আশ্বস্ত হলো। কেবল খাজানজি মশাই যিনি ছিলেন তিনিই আছেন। বৃদ্ধ তাকে দেখে শোভন একটু আশ্বস্ত হলো। নায়ব মশাই তাকে একটা চেয়ারে বসতে বলে খাজানজি মশাইকে উদ্দেশ্য করে বললেন,
ইনি ভেতরে যেতে চাইছেন। শোভনের কাছে নায়েব মশাইয়ের গলার স্বর কেমন যেন অস্বাভাবিক মনে হলো। খাজানজি মশাই নাকের উপর চশমাটা একটু আঙুল দিয়ে তুলে তার দিকে চেয়ে বললেন, ও, ইনি আজই এসেছেন বুঝি? কার কথা হচ্ছে? শোভনের উদ্দেশ্য শোভনের বলছি। ও, ইনি আজই এসেছেন বুঝি? বক্তাকে? ওই খাজাঞ্চি মশাই। খাজাঞ্চি খাজান খাজাঞ্চি হ্যাঁ, এই মাত্র। বক্তাকে? নায়েব মশাই। নায়েব মশাই। শোভনের নায়েব মশাই। কথা। শোভন এবার অধীর ভাবে বলে উঠল, আপনারা কি বলতে চান স্পষ্ট করে বলুন। মার কি কিছু হয়েছে? বাবা কেমন আছেন? চারিধারের সবকটা দৃষ্টি তার উপর অদ্ভুত ভাবে নিবদ্ধ। এই কথাটা বলা মাত্রই যত কেউ ছিল সবাই তার দিকে তাকাচ্ছে। খানিকক্ষণ সকলেই নীরব। তারপর নায়েব মশাই বলিলেন, তারা সবাই ভালো আছেন, কিন্তু এখন তো আপনার সঙ্গে দেখা হবে না। এবার শোভন ক্রুদ্ধ হয়ে উঠল, কেন দেখা হবে না? আপনাদের কি মাথা খারাপ হয়েছে? আমি চললুম। শোভন উঠল, কিন্তু নায়েব মশাই দরজার কাছে সামান্য কিছু এগিয়ে গিয়ে শান্তভাবে বললেন, দেখুন, মিছিমিছি কেলেঙ্কারি করে লাভ নেই, তাতে ফল হবে না কিছু। আন্ডারলাইন করে রাখুন, মিছিমিছি কেলেঙ্কারি করে লাভ নেই। বক্তাকে? নাইব মশাই। হঠাৎ শোভনের কাছে সমস্ত ব্যাপারটা ভয়ঙ্কর ভাবে স্পষ্ট হয়ে উঠল। সে বিস্মিত ভীত কণ্ঠে বলল, আপনারা কি আমাকে চিনতে পারছেন না? সকলে নীরব। দুবার নীরব, দেখো। সকলে নীরব। খানিকক্ষণ সকলেই নীরব। প্রথম নীরবতার কারণ কি, দ্বিতীয় নীরবতার কারণ কি? বলছে, আমি শোভন, বুঝতে পারছেন না আমি শোভন? নায়েব মশাই এবার বললেন, আপনি একটু দাঁড়ান, আমি আসছি। পাশের ঘরে গিয়ে টেবিলের একটা ড্রয়ার খুলে তিনি একটা জিনিস এনে শোভনের হাতে দিলেন। তারই একটা পুরনো ফটো, সাধারণভাবে তোলা, এখন অস্পষ্ট হয়ে এসেছে একটু। আন্ডারলাইন করে রেখো। কি অস্পষ্ট হয়েছে? শোভনের পুরনো ফটো। নায়েব মশাই বললেন, চেনে নাকি? কি অদ্ভুত! তারই ছোটবেলার ছবি, তাকেই দেখিয়ে বলছেন চেনে নাকি। শোভন বিস্মিত কণ্ঠে বললে, এ তো আমারই ফটো, দেখুন ভালো করে আপনারাই মিলিয়ে। না, এ অসহ্য। কি অসহ্য? ছবিটার সঙ্গে আর কি শোভনের এখন মানে মিল কোথাও খুঁজে পাচ্ছে না, সেটাই মনে হচ্ছে এগুলো বলছিলেন, না, তাই তো? না, 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 যে না, এ অসহ্য, মানে কেউ এটা চিনতে এরা পারছেন যারা না স্যার। শুরু করেছে, হ্যাঁ, খাজানজি মশাই, নায়েব মশাই যা শুরু করেছে সেইটা অসহ্য। আমি বাড়ি এসেছি, মাকে বাবাকে দেখতে চাই, তা না করে আমারই পুরনো ফটো আমাকে দেখিয়ে বলছে চিনতে পারছেন। এটা অসহ্য। আচ্ছা, চুলগুলো শোভনের মুঠি কাছে এটা করে, অসহ্য লাগছে। হ্যাঁ, চুলগুলো মুঠি করে ধরে সে বসে পড়লো। কে বসে পড়লো? শোভন। শোভন, শোভন। কারণ তার অসহ্য লাগছে। নায়েব মশাই তার সঙ্গে বসে বললেন, দেখুন, কিছু মনে করবেন না, আপনার সঙ্গে একটু মিল আছে সত্যি, কিন্তু এর আগে আরো দুজনের সঙ্গে ছিল। মাই জরুল পর্যন্ত। শুধু চেহারার মিল ছিল না, জরুল পর্যন্ত মিলেছিল। আপনাদের এ নিয়ে গোলমাল করতে মানা আছে, আমরা কিছু হাঙ্গামা করব না, আপনি এখন চলে যেতে পারেন। বলছে, এর আগেও দুজন ক্লেম করেছে। বুঝতে পেরেছো? কি ক্লেম করেছে? যে আমি শোভন। কেন এসেছিল ওরা? বিজ্ঞাপন দেখে। স্ক্যাম কোন কোন লেভেলের হতে পারে, বুঝতে পারছো ব্যাপারটা? আমার দাদুর, এটা আমার ব্যক্তিগত কাহিনী, আমার দাদুর ধরো দুটো তিনটে চারটে পাঁচটা ছেলে। আমাদের গ্রামের কিছু মানুষ যার সাথে আমার দাদুর বিন্দুমাত্র সম্পর্ক নেই, তারা মানে কিছু জমি, বললাম যে গ্রাম জমিদার ছিলেন,
তো কিছু জমি অন্যের রাজ্যে, বিহার ঝাড়খণ্ডেও আমাদের আছে। তো তারা আমার দাদুকে নিজের বাবা বানিয়ে সেখানে গিয়ে পৈতৃক সম্পত্তিতে ভাগ নিয়ে বসেছিল। বহু লেভেলের স্ক্যাম হয়। তো কিছু মানুষ এসে ক্লেম করেছে যে আমি শোভন। এখন সত্যি শোভন এসছে, তো এরা বিরক্ত হয়ে গেছে যে এটা শোভন কিনা। তাই বলছে যে আমাদেরকে বলেছে যেন গোলমাল না করে, আমরা কিছু হাঙ্গামা করব না, আপনি এখন চলে যেতে পারেন। আপনার মতো এর আগেও দুজন এসছে, আপনি তৃতীয় নাম্বার। শোভন উদ্ভ্রান্ত ভাবে সকলের দিকে চেয়ে দেখলো, সকলের দৃষ্টিতে অবিশ্বাস। কাতর ভাবে বলল, একবার শুধু আমি মা বাবার সঙ্গে দেখা করব। আপনারা বিশ্বাস করছেন না, কিন্তু একবার আমাকে শুধু দেখা করতে দিন। নায়েব মশাই হতাশ ভাবে হাতের ভঙ্গি করে বললেন, শুনুন তাহলে, 7 দিন আগে শোভন মারা গেছে। তার মৃত্যুর খবর আমরা পেয়েছি। শোভন এই অবস্থাতে না হেসে পারলে না, বললে, কেমন করে মারা গেল? আচ্ছা, শোভন 7 দিন আগে মরলো কেন? কি মনে হয় তোমাদের? যারা এসেছিল তারাই মনে হয় বলেছে। না, এর আগে বলছে দুজনে। মনে করো সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে কি লিখেছিল যে জীবিত না মৃত আছে এটা জানালেও পুরস্কার। তো আমি জানিয়েই দিলাম, জীবিত জানালে তো মুশকিল আছে, আবার এনে দিতে হবে। তো জানিয়ে দিলাম মৃত আছে, পুরস্কারটা তো পেয়ে গেলাম। বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ স্যার, তাই। স্বার্থপরের কাছে আবেগের কোনো মূল্য নেই। কারোর বেঁচে থাকা আর মরে যাওয়ার কোনো মূল্য নেই, কেবল নিজের স্বার্থ সিদ্ধি নিয়ে কথা। এটা তার কণ্ঠস্বরে শোভন এই অবস্থাতে না হেসে পারলে না, বললে, কেমন করে মারা গেল? কি অদ্ভুত, নিজের ফটো নিজেই দাঁড়িয়ে ওটাকে বলছে এটাকে চিনতে পারছেন, আর তারপরে ও ওরই সামনে দাঁড়িয়ে ওকে বলছে যে মারা গেছে। বুঝতে পেরেছো? তার কণ্ঠস্বরের বিদ্রূপ উপেক্ষা করে নায়েব মশাই বললেন, মারা গিয়েছে রাস্তায় গাড়ি চাপা পড়ে অপঘাতে। মৃত্যুর কারণও জানিয়েছে ওরা। নাম ধাম পরিচয় পাওয়া সম্ভব হয়নি, কিন্তু যারা দুর্ঘটনার সময় উপস্থিত ছিল তাদের কয়েকজন খবরের কাগজে আমাদের বিজ্ঞাপন দেখে আমাদের সব কথা জানিয়েছেন। হাসপাতালেও আমরা খবর নিয়েছি, সেখানকার ডাক্তারের বর্ণনাও আমাদের সঙ্গে মিলে গিয়েছে। শোভন এরপর কি করতো বলা যায় না, কিন্তু সেই সময় দেখা গেল তার বাবা বাড়ি থেকে বেরুচ্ছেন। মানুষের সঙ্গে ঝড়ে ভাঙা গাছের যে এতদূর সাদৃশ্য হতে পারে, কি অসম্ভব উপমা! এই পৃথিবীতে আমি দেখি, যখনই মাধ্যমিক পরীক্ষা হয়, উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়, আমার খুব ভয়। এই পরীক্ষা হলো, আবার ফলাফল হবে, আবার তোর তোর থেকে একটা দুটো চারটা পাঁচটা প্রাণ আত্মহত্যা করবে। পরীক্ষা জীবনের একটা অংশ, সম্পূর্ণ জীবন না। তোমরাও যদি, ঈশ্বর না করুক, না চাকরি পাও, পরীক্ষাতে না কৃতকার্য হতে পারো, তো এটা কোনোদিনও ভেবে নেবে না যে জীবন নষ্ট হয়ে গেল। জীবন অনেক বড়, একটা চাকরি জীবন হতে পারে না। আমরা এমন একটা সময়ের মধ্য দিয়ে আছি, আমাদেরই অনেক সহনাগরিক, আমাদেরই ভাই বোন অনেক, সবাই আপ্রাণ যুদ্ধ করছে চাকরি পাওয়ার জন্য। আমাদেরই কিছু সহনাগরিক আপ্রাণ যুদ্ধ করছে চাকরি বাঁচানোর জন্য। এই দুইয়েরই মাঝখানে কিছু মানুষ আত্মহত্যা করছে। চরম ভুল সিদ্ধান্ত, চরম ভুল। যারা রাস্তায় চেয়ে খায় তারাও তো বেঁচে থাকে। অনেক রাস্তা বেরোবে, বেঁচে থাকলে প্রচুর রাস্তা বেরিয়ে যাবে। মরে গেলে কি হবে? যদি মা বাবা আছে, প্রথম 6 মাস তো বিশ্বাসই করতে পারবে না যে এই ঘটনাটা ঘটে গেছে। চোখের পাতা এক হবে না, ঘুম আসবে না। যদি ক্লান্তিতে, ভয়ে, আতঙ্কে সিস্টেম ফেল করে কখনো ঘুম চলে আসে, মাঝে মাঝে হ্যাং করে কম্পিউটার বন্ধ হয়ে যায় না, তো শরীরের সিস্টেম ফেল করে যদি চোখ লেগে যায় 5 মিনিট 10 মিনিটে, পরের মুহূর্তে আতঙ্কে ঘুম ভেঙে গিয়ে হাতড়ে বেড়াবে, আমার ছেলেটা মেয়েটা আছে তো।
ছিল তো, নিজে তো খেতে পারবেই না, প্রত্যেক মুহূর্তে মনে পড়ে যাবে যে এই সময় খেতে দিতাম, এই সময় খেত। তাদের ছেলে মেয়েদের পছন্দের খাবারের দিকে তাকাতেও পারবে না তারা। তাই কোনোদিনও কোনোদিনও এরকম সিদ্ধান্ত নেওয়া উচিত না, কোনো কারণে না। জীবন সংগ্রামেরই আর এক নাম। জীবন যদি সংগ্রাম এনেই দেয় সামনে, তো করতে হবে। কোনো ঘটনার জন্য, কোনো মানুষের জন্য, কোনো সম্পর্কের জন্য, কোনো মোহর জন্য জীবন নষ্ট করা যাবে না। শোভন তার বাবাকে দেখছে, দেখে নিয়ে কি উপলব্ধি, মানুষের সঙ্গে ঝড়ে ভাঙা গাছের যে এতদূর সাদৃশ্য হতে পারে। ঝড়ে ভাঙা গাছের যেমন আর কিছু থাকে না, ধীরে ধীরে শুকিয়ে যায়, তেমন হয়ে গেছে শোভনের বাবা। সাহিত্যের উপমা পড়েও কখনো তার মনে হয়নি। তার চলার গতিতে পর্যন্ত যেন ভয়ঙ্কর দুর্ঘটনার পরিচয় আছে। তার চলার গতিতে শোভনের বাবার। বাবার, শোভনের বাবার। সকলে কিছু বুঝে উঠবার আগেই শোভন দৌড়ে ঘর থেকে বার হয়ে গেল। নায়েব ও কর্মচারীরা ব্যাপারটা বুঝে যখন তার পিছু নিল, তখন সে বাবার কাছে গিয়ে উপস্থিত হয়েছে। বাবা ডেকেছে, বাবা বলে। বৃদ্ধ থমকে দাঁড়ালেন। সে মুখের বেদনাময় বিমূরতা শোভনের বুকে ছুরির মতো বিঁধল। কেন ছুরির মতো বিঁধল? যে এই যে বেদনাময় বিমূরতা, এর কারণ আমি। গান্ধীজি একটা কথা বলতেন, তিনি বলতেন, তিনি তো অহিংসায় বিশ্বাসী ছিলেন, তো তিনি বলতেন যে তোমার সামনের প্রতিপক্ষ যদি অনেক শক্তিশালী হয়, অনন্ত শক্তিশালী হয়, আর তুমি যদি চরম দুর্বল হও, তো তুমি তার অন্যায়ের প্রতিবাদ করো না, অন্যায় সহ্য করে যাও, সহ্য করে যাও। তো অন্যায়কারী যদি দেখে যার প্রতি অন্যায় করছি সে সহ্য করেই যাচ্ছে, করেই যাচ্ছে, তো একটা সময় বিবেক জাগ্রত হয়ে যাবে, আর অন্যায় করতে পারবেন, আর অত্যাচার করতে পারবেন। মানুষের স্বাভাবিক প্রবৃত্তি হলো যে আমরা যাকে কষ্ট দিই, সে কষ্ট পাচ্ছে দেখে, যখন দেখে নি চরম কষ্ট পাচ্ছে, আমি যত কষ্ট দিতে চেয়েছি তার চেয়ে বেশি কষ্ট পাচ্ছে, তখন আর কষ্ট দিতে পারি না আমরা। কারণ আমরা আমাদের বিবেকের কাছে বন্দী আছি, আমাদের বিবেকের কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে। শোভন কষ্ট পেয়েছে, তার বাবার এই যে বেদনাময় বিমূরতা তার বুকে ছুরির মতো বিঁধেছে, কারণ সে নিজেই বলছে, বাবা আমায় চিনতে পারছো? বৃদ্ধ স্খলিত পদে, তার পা কাঁপছে, এরকম অবস্থায় এক পা এগিয়ে আবার থমকে গেলেন। প্রবল ভাবাবেগ তার বার্ধক্যের শিথিল মুখকে বিকৃত করে দিচ্ছে। কান্না আটকানোর চেষ্টা করেছো কখনো? ওই সময় যদি আয়নাতে দেখো মুখ যেভাবে বিকৃত হয়ে যাবে, প্রবল আবেগে মানুষের মুখ বিকৃত হয়ে যায়, ওই রকম বৃদ্ধের মুখকেও বিকৃত করে দিচ্ছে। তখন নায়েব মশাই ও কর্মচারীরা এসে পড়েছে। বৃদ্ধ কম্পিত হাত তুলে কম্পিত স্বরে বললেন, কে? নায়েব মশাই শোভনের কাঁধে দৃঢ়ভাবে হাত রেখে বললেন, না, কেউ না। শোভনের কাঁধে হাত রেখে শক্ত করে ইশারা করলেন, কিছু বলতে হবে না। তিনি নিজে বললেন, না, কেউ না। সেই সেবারের মতো এই নিয়ে 3বার হলো, ওই যে আগে এসেছিল দুজন, এটা 3য় নাম্বার। একজন কর্মচারী বললে, আমরা আসতে দিইনি, হঠাৎ আমাদের হাত ছাড়িয়ে। বৃদ্ধ তাকে থামিয়ে বললেন, কিছু বলো না, চলে যেতে দাও। কাকে চলে যেতে দেওয়ার কথা বলছে? শোভনকে। শ্রবণকে। কেন বলছেন? কারণ তিনি ভাবছেন এও ফ্রড, এও মিথ্যে কথা আগের বলছে, এও দুজনের তার মতো। ছেলে। হ্যাঁ, এও তার ছেলে সেজে এসছে, সত্যিকারের ছেলে নয়। বৃদ্ধ শেষবার শোভনের দিকে কাতর ভাবে চেয়ে আবার ঘরের দিকে ফিরলেন। শোভন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। শোভন ভাবছে, খাজানজি মহাশয় চিনতে পারেননি, নায়েব মশাই চিনতে পারেননি, এতদূর ঠিক ছিল, শেষ পর্যন্ত বাবাও। আমি প্রায়ই বলি, দূরত্ব মানুষকে ভুলিয়ে দেয়। শকুন্তলাকে ভুলে গেছিলেন দুষ্যন্ত আংটি হারিয়ে ফেলেছিলেন বলে নয়, দূরত্বের কারণে, অনেক দিন ধরে না দেখার কারণ। নায়েব মশাই তাকে কি বলছিলেন? অনেকক্ষণ সে কিছু শুনতে পায়নি। কে শুনতে পায়নি? শোভন। শোভন।
শোভন পাশে দাঁড়িয়ে নায়েব মশাই তাকে কিছু বলছেন, কিন্তু তিনি এমনই স্তব্ধ হয়েছেন যে শোভন কিছু শুনতে পাচ্ছে না, এমনই স্তব্ধ হয়েছে। কখন সে আবার বাড়িতে এসে বসেছে তাও তার মনে নেই, ভেতর থেকে ফিরে এসছে, বারান্দায় এসে কখন বসেছে সেটাও মনে নেই। আচ্ছন্নতা কাটলো তার খানিক বাদ, কিছুক্ষণ পরে আচ্ছন্নতা কেটেছে। কার? শোভনের। ভেতর থেকে একজন কর্মচারী নায়েব মশাইকে এসে কি বলছে। নায়েব মশাই তাকে কি বলছেন ঠিক শোনা যাচ্ছে না। না, এইবার বোঝা যাচ্ছে। নায়েব মশাইয়ের হাতে অনেকগুলো টাকার নোট, কণ্ঠস্বরে তার মিনতি। শোভনকে একটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে? নায়েব মশাইয়ের হাতে টাকা কে দিল? ভেতর থেকে একজন কর্মচারী এসছে, সে এসে নায়েব মশাইকে টাকা দিল। সেই টাকা নিয়ে নায়েব মশাই এবার রিকোয়েস্ট করছে কাকে? শোভনকে। কি রিকোয়েস্ট? শোভনকে একটা কাজ করতে হবে। কি কাজ? বাড়ির কর্ত্রী মুমূর্ষু। কে মুমূর্ষু? বাড়ির কর্ত্রী মানে শোভন শোভনের মা। শোভনের মা। মা, তাই না? বাড়ির কর্ত্রী মুমূর্ষু। সবাই জানে শোভন মরে গেছে, এই সংবাদ সবাই শুনেছে, কেবল মা কে শোনায়নি। সব কথা সবাইকে বলতে নেই, সব কথা সবাই সহ্য করে নিতে পারবে তার কোনো ঠিক নেই। মাকে বলা হয়নি। ছেলের মৃত্যু সংবাদ তিনি শোনেননি। ওই মা সবচেয়ে বড় হতভাগা, হতভাগিনী, তাকে জীবদ্দশায় নিজের সন্তানের মৃত্যুর সংবাদ শুনতে হয়। তাকে কিছু জানানো হয়নি, এটা আন্ডারলাইন করে রাখো। কাকে কিছু জানানো হয়নি? মাকে কিছু জানানো হয়নি। এখনো তিনি তাকে দেখবার আশা করে আছেন, সেই জন্যই বুঝি তিনি মৃত্যুতেও শান্তি পাচ্ছেন না। শোভনকে তার হারানো ছেলে হয়ে একবার দেখা দিতে হবে। কি দৃশ্য কল্পনা করো! শোভনকে অভিনয় করতে হবে, তাই না? কার অভিনয় করতে হবে? শোভনেরই অভিনয় করতে হবে। মানে শোভনকে আসল শোভনেরই হয়েও মানে অভিনয়। ফেকের অভিনয় করতে। হ্যাঁ। কেন এই দৃশ্য কেন লেখক কল্পনা করলেন? তুমি যখন কোনো অধিকার ছেড়ে দাও দীর্ঘদিন, হঠাৎ করে ফিরে এসে সেই সেই অধিকার তুমি নাও পেতে পারো। যা তুমি হারিয়ে ফেলেছো তা তুমি কালের অন্তরালে আবার পাবে, এর কোনো নিশ্চয়তা নেই। মুমূর্ষুর নিষ্প্রভ দৃষ্টিতে কোনো কিছু ধরা পড়বে না। শোভনের মা তো মৃত্যু পথযাত্রী, মুমূর্ষু রোগী, তার দৃষ্টি নিষ্প্রভ হয়ে গেছে, সে চোখে কিছু ধরা পড়বে না। সবাই তো ভাবছে শোভন নকল, তো শোভন যে নকল সেটা মা ধরতে পারবে না, তার কারণ মুমূর্ষু। আর যে চোখে নিষ্প্রভ দৃষ্টি আছে এই কারণে যে একবার হয়তো ছেলেকে দেখবে দু চোখ ভরে, সে দর্শন যদি অন্তিম দর্শন হয় তবু চলবে, সেই চোখকে ফাঁকি দেয়া সহজই হবে, এমন ভাবছে সবাই। হারানো ছেলের সঙ্গে তার সত্যি সাদৃশ্য আছে। কেন একে টাকা দিয়ে হায়ার করার চেষ্টা, ভাড়া করার চেষ্টা? যে ছেলেটি হারিয়েছে তার সঙ্গে কিন্তু মিল আছে শোভনের। মিল কেন হবে না? আসলেই আছে তো। মৃত্যু পথযাত্রীকে এই শেষ সান্ত্বনাটুকু দেবার জন্য জমিদার নিজে তাকে কাতর অনুরোধ জানিয়েছেন। কাকে অনুরোধ জানিয়েছেন? শোভনকে। শোভনকে। সাথে বলেছেন তার এতে কোনো ক্ষতি নেই, সে যদি এটা করে তার বিনিময়ে পারিশ্রমিক দেবে, তাতে তো তার কোনো ক্ষতি নেই। একজনের যদি ভালো হয় তাহলে শোভন কেন করবে না? জমিদার এটা বলেছেন, যুক্তিও দিয়েছেন। নায়েব মশাই নোটের তাড়াটা, বান্ডিল, শোভনের হাতে গুজে দিলেন। গল্পের বাইরে এসো। এই গল্প কে শোনাচ্ছে? সোমেশ। সোমেশ চুপ করিল। খানিকক্ষণ বাইরের বৃষ্টির শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। বৃষ্টি শুধু বাইরে নাকি তাদের মনের ভেতরেও? আমি মনের অবশেষে ভেতরে। বলিলাম,
সোমেশ, তোমার কানের কাছে একটা জরুল আছে। কথক বলছেন, সোমেশ তোমার কানের কাছে কিন্তু একটা জরুল আছে। কি বুঝলে? কি বলতে চাইছেন কথক? সোমেশই শোভন। কাহিনীটা তোমার না তো? সৌমেশ, এখানে তো সৌমেশই শোভন। সোমেশ হাসিয়া বলিল, সেই জন্যই গল্প বানানো সহজ হলো। কিন্তু কেন বলা যায় না শীতের বাদলের এই শীতল প্রায়ন্ধকার অস্বাভাবিক অপরাহ্নে তার হাসিটাই বিশ্বাস করিতে আমার প্রবৃত্তি হইল। প্রথম প্রকৃতি কেমন ছিল? শীত ছিল, বাদল ছিল, আকাশে অন্ধকার ছিল, অস্বস্তি ছিল। বুঝতে পারছো শীত কিসের জন্য ছিল, বাদল কিসের জন্য ছিল, অন্ধকার কিসের জন্য ছিল, অস্বস্তি কিসের জন্য ছিল? গল্পের শেষে ক্লিয়ার হচ্ছে। কথক বলছেন, লেখক বলছেন, এখনো শীতের বাদল আছে, এখনো প্রায় অন্ধকার। প্রথমে দেখো অন্ধকার শব্দটা ছিল, এখনো প্রায় অন্ধকার, অনেকটা কিন্তু ধোঁয়াশা কেটেছে। এখন আর অস্বস্তি নেই, শীতল। জেনে গেছি কাহিনী, অস্বস্তি নেই। অস্বাভাবিক অপরাহ্নে, এই যে বিকেল, এটা অস্বাভাবিক। যে ঘটনা সোমেশ শোনালো সেটা অস্বাভাবিক। এবং সে হেসে বলল যে আমার কানের কাছে জরুল আছে বলেই আমি এই কাহিনী বানিয়ে বলতে পারলাম। কথক বলছেন বা লেখক বলছেন, তোমার এই হাসিটা আমার বিশ্বাস করতে ইচ্ছা হচ্ছে না। তার মানে কি, সোমেশই শোভন, তাই না? এটা তার নিজেরই কাহিনী।